অপারেশন ডেভিল হান্টে সারা দেশে 2 শতাধিক আটক, সমন্বিত কমান্ড সেন্টার চালু, দ্রুত স্বাভাবিক হবে আইন শৃঙ্খলা আশা প্রেস উইংয়ের। চলতি মাসে জুলাই গণহত্যার 2 থেকে 3টি মামলার তদন্ত প্রতিবেদন জানালেন চিফ প্রসিকিউটর সাবেক ডিআইজি মোল্লা নজরুল 5 দিনের রিমান্ডে। কাল প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ দেবে বিএনপি, ভোট নিয়ে টালবাহানা হলে পালানোর জায়গা পাবে না কেউ, হুঁশিয়ারি নেতাদের। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর রৌফ সহ 25 কর্মকর্তার লকার পায়নি দুদক, অবৈধভাবে ভারতীয় কোম্পানিকে কাজ দেওয়ার অভিযোগে এনসিটিভিতে অভিযান। চান্দবাজারে শুনছিলেন সুনাম, পুরো আয়োজন জুড়ে সঙ্গে রয়েছে আমরা দুজন, আমি তানজিলা খান মিম এবং আমি উজ্জ্বল হাফিজ। আইন শৃঙ্খলা রক্ষায় অপারেশন ডেভিল হান্টে গাজীপুরে 82 জন সহ সারা দেশে 2 শতাধিক জনকে আটক করেছে যৌথ বাহিনী। সন্ত্রাস নির্মূল না হওয়া পর্যন্ত অপারেশন চলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকালে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা আরও বলেন, গাজীপুরের ঘটনায় জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। এদিকে দেশের বিভিন্ন সড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে যৌথ বাহিনী। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। শুক্রবার রাত থেকেই সারা দেশে শুরু হয় অপারেশন ডেভিল হান্ট। চিহ্নিত সন্ত্রাসী, শীর্ষ সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী 5 আগস্টে ছাত্র জনতার খুনিদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে বের করছে যৌথ বাহিনী। চলছে আটক। ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, রংপুর, সিলেট সহ দেশজুড়ে সেনাবাহিনীর সদস্যদের বিশেষ চেকপোস্ট বসানো হয়, যেখানে সড়কে চলাচল করা মোটরসাইকেল, প্রাইভেট কার ও ট্রাক সহ সন্দেহভাজন যান তল্লাশি চলে। বিশেষ করে শহরের প্রবেশ ও বের হওয়ার প্রধান পয়েন্টে দেখা যায় বিশেষ নিরাপত্তা। গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী মোফাজ্জেল হকের ধীরাশ্রমের বাড়িতেও অভিযান চালায় র্যাব। শুক্রবার রাতে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে। এরপর অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। অপারেশন ডেভিল হান্টের প্রথম দিনে গাজীপুরে 80 জনের বেশি আটক করা হয়েছে। গাজীপুরেও আপনারা দেখতে পেয়েছেন যে বিভিন্ন অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য অনেকে আপনার বিভিন্নভাবে পায়তারা করছে, বা বিভিন্ন পরিস্থিতি ঘোলাটে করার জন্য অনেকে আপনার বিভিন্ন পরিস্থিতি সৃষ্টি করার জন্য অপচেষ্টা করে যাচ্ছে। সরকারি তরফ থেকে যে আপনার অপারেশন ডেভিল হান্টের ঘোষণা দেওয়া হয়েছে, সেই ঘোষণার অংশ হিসেবে আমাদের অপারেশন পরিচালনা হচ্ছে। নোয়াখালীর হাতিয়া থেকে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান সহ 7 জনকে আটক করেছে যৌথ বাহিনী। অভিযানে 2টি কাঠের হাতলযুক্ত ধারালো ছুরি ও 3টি লম্বা তলোয়ার উদ্ধার করা হয়েছে। এছাড়া রংপুর থেকে 19 জনকে আটক করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টে রাজশাহী জেলা ও মহানগরের অভিযান চালিয়ে এখন পর্যন্ত 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই পুরনো দাগী অপরাধী ও অবৈধ অস্ত্র ব্যবসায়ীদের নজরে রাখা ও গ্রেফতারের নির্দেশনা দিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। চিহ্নিত সন্ত্রাসী যারা পলাতক, অস্ত্রধারী, মাদক কারবারি এবং চাঁদাবাজ, যাদের বিরুদ্ধে আমরা সুনির্দিষ্ট তথ্য আছে, আমরা সেটার ভিত্তিতে আমরা তাদেরকে গ্রেপ্তারের জন্য আমরা নির্দেশনা দিয়েছি এবং আমাদের এই কার্যক্রম চলছে। সচিবালয়ে সংবাদ সম্মেলন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, যেসব পক্ষ দেশকে অস্থিতিশীল করতে চায় তাদের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে। ডেভিল হান্ট করা হচ্ছে একটা অপারেশন, যেখানে যৌথভাবে সকলে একটা ফোকাসড ওয়েতে কিছু কাজ করবেন। সে কাজের মধ্যে মূলত যে সমস্ত পকেট অফ রেমিনেন্স থেকে দেশে স্টেবল অবস্থাকে আনস্টেবল করার চেষ্টা করা হচ্ছে, সেটাকে আমরা নিউট্রালাইজ করব এবং এর জন্য আইনানুগ পন্থায় যে ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেব আমরা ইনশাআল্লাহ। অপারেশন ডেভিল হান্ট নিয়ে রোববার কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি বলেন, যারা দেশকে অস্থিতিশীল করছে তাদেরকে এই অপারেশন হান্টে টার্গেট করা হচ্ছে। গাজীপুরে যারা এই ঘটনা ঘটাইছে তাদের অনেকেই আমাদের আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে এবং যাদের আইনের আওতায় আনা হয় নাই তাদেরও খুব তাড়াতাড়ি আইনের আওতায় নিয়ে আসা হবে। যারা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে, এই ক্ষেত্রে যারা আইন অমান্য করে, দুষ্কৃতিকারী
এবং সন্ত্রাসী, তারা এইটার টার্গেট। টেবিল যতদিন পর্যন্ত শেষ না হবে ততদিন পর্যন্ত অপারেশন চলবে। 5 পুলিশ কর্মকর্তা গ্রেফতার প্রসঙ্গে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। 5 জন পুলিশ কর্মকর্তা, এটা তো আপনারা সবাই জানেন যে ওটা আপনাদের মিডিয়ায় কিন্তু চলে আসছে, এটা কেন তাদের আটক করা হয়েছে। আমার তো জিজ্ঞেস করে সকালে পেপারে হয়তো পড়ে আসছেন, ওইটার মধ্যে লেখা আছে। আইনের ফাঁক দিয়ে যাতে কোনো অপরাধী বের হয়ে যেতে না পারে সে বিষয়ে নজর রাখছে আইনশৃঙ্খলা বাহিনী। আরিফ হোসেন, এখন, ঢাকা। সারা দেশে শুরু হয়েছে অপারেশন ডেভিল হান্ট। সেনাবাহিনী মাঠে দেখা না গেলেও নগর জুড়ে চলছে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি। এই বিষয়ে আরো জানাতে খুলনার শিববাড়ি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। তরিকুল, একটু জানাবেন আমাদেরকে অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? আমি খুলনায় আইন শৃঙ্খলা পরিস্থিতি গত 2 দিনে আসলে স্বাভাবিক। অপারেশন ডেভিল হান্ট যেটি নামকরণ করা হয়েছে বিশেষ অভিযানের, এই অভিযানের আইন শৃঙ্খলা বাহিনী মূলত তারা এখানে শীর্ষ সন্ত্রাসী বা তালিকাভুক্ত সন্ত্রাসী এবং যারা অরাজকতা করছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতার মধ্যে জড়িত রয়েছে, তাদেরকে মূলত আইনের আওতায় আনা এবং তাদেরকে গ্রেপ্তার করা এবং আইনের আওতায় আনাই হচ্ছে এই অপারেশনের মূল লক্ষ্য। তো গতকাল আমরা যেটি দেখেছি যে এই অপারেশনটি শুরু হওয়ার পর মাঝরাত থেকে নগরীতে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে। তবে এর যে প্রভাব বা প্রতিক্রিয়া আরও জানতে আরও কয়েকদিন সময় লাগবে। আমরা আপনাদেরকে একটু বলতে চাই যে এই অপারেশনটি জনমনে একটি স্বস্তির নিঃশ্বাস ফেলছে জনসাধারণ, কারণ গত বেশ কয়েক মাস ধরে নগরী জুড়ে যে হত্যাকাণ্ড এবং বিভিন্ন ধরনের আঘাত করা বা আহত করা বিভিন্নভাবে এবং বিভিন্নভাবে মানুষকে হুমকি দেওয়া, এই ধরনের যে অপরাধ প্রবণতা বা কাজগুলো চলছে, সেটি থেকে আসলে সাধারণ মানুষ রেহাই পাবে এবং সাধারণ মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারবে এমন ধারণা আসলে সাধারণ মানুষের। তো অপারেশনের এই যে অভিযানটি যৌথ বাহিনীর অভিযানে সেনাবাহিনী, নৌবাহিনীর সদস্য এবং পুলিশ সদস্য যৌথভাবে এই যে অভিযান এটি পরিচালনা করবে। তো আমরা এর আগে বলেছি যে নগরী জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এটি খুবই কার্যকর পদক্ষেপ এবং আইনগতভাবে আমরা বলতে পারি যে এটি যদি আইনের আওতায় একজন সন্ত্রাসীকে ধরে নিয়ে আসা যায় এবং বিশেষ করে অবৈধ অস্ত্র যারা বহন করছে, অবৈধভাবে যারা মানুষের উপর হামলা করছে তাদেরকে আটক সহ এবং বিভিন্ন ধরনের মাদকের যে চালানগুলো বিভিন্নভাবে প্রবেশ করছে এগুলো বন্ধ করা, সব কিছু মিলিয়েই কিন্তু এর একটি ভালো একটি প্রতিক্রিয়া রয়েছে। আর যে কারণে কিন্তু সাধারণ মানুষ যেমন শান্তিপ্রিয় মানুষ, শান্তি চায় নগরী জুড়ে বা জনমনে শান্তি বিরাজ করুক এমন একটি অপারেশন এটি প্রত্যাশা করেছিল এবং সেটিই কিন্তু সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা রক্ষায় এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে খুলনার আইন শৃঙ্খলা পরিস্থিতি আগামীতে স্বাভাবিক থাকবে, যার প্রতিক্রিয়া এই অপারেশনের যে প্রভাব গত কয়েকদিনে, যদিও 24 ঘন্টা এখনও পর্যন্ত অতিবাহিত হয়নি এবং এই সময়ে এখনও পর্যন্ত কেউ আটক হয়নি বা গ্রেপ্তার হয়নি শীর্ষ সন্ত্রাসী, তারপরে বলবো জনমনে একটি স্বস্তি বিরাজ করছে। সব মিলিয়ে এই ছিল মিম খুলনা থেকে অপারেশন ডেভিল হান্টের সর্বশেষ খবর। খুলনা নগর জুড়ে পুলিশের নিয়মিত টহল ও তল্লাশি চলছে, সে বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তরিকুল ইসলাম। সন্ধ্যা 6টা থেকে সমন্বিত কমান্ড সেন্টার কাজ শুরু করেছে, যা কুইক রেসপন্স করবে। এতে করে দ্রুত আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। রেগুলার যেগুলো আইন শৃঙ্খলা বাহিনী যেগুলো আছে, যেগুলো হোম মিনিস্ট্রির সাথে যুক্ত, পুলিশ আছে, বিজিবি আছে, তারপরে কোস্টগার্ড আছে, র্যাব আছে, এদের বাইরে যে আরও থাকবে হচ্ছে আর্ম ফোর্সেসেরও এখানে প্রতিনিধি থাকবে। এটা একটা পুরো, আপনারা জানেন আর্ম ফোর্সেস ল এনফোর্সিংয়ের কাজ করছে, তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ারও দেওয়া হয়েছে সেই অগাস্ট মাসের থেকে। তো আমরা আশা করছি যে এর ফলে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং খুব কুইক রেসপন্স করা যাবে। পুরো জায়গায় যদি দেখা যায় যে কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ার একটা আশঙ্কা হচ্ছে, সেখানে এই কুইক রেসপন্স করবেন তারা।
অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এতদিন পর অন্তর্বর্তী সরকারের বোধোদয় হয়েছে সন্ত্রাস দমনে এমন অভিযান পরিচালনা করার। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট শেষ করে যুক্তরাষ্ট্র থেকে রোববার বিকেল 5টায় দেশে ফেরেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় দেশের সব অস্থিরতা ও বিশৃঙ্খলা সৃষ্টির জন্য শেখ হাসিনাকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, বিদেশে বসে শেখ হাসিনার পাতা ফাঁদ থেকে দেশবাসীকে সাবধান থাকতে হবে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান তিনি। হাসিনার পাতা ফাঁদে আমরা যেন ফাঁদে পা না দিই। আজকে দেশে স্থিতিশীলতা বিনষ্ট হচ্ছে, অস্থিরতা সৃষ্টি হচ্ছে। এর জন্যে সম্পূর্ণভাবে হাসিনার যে প্যাসিজ রেজিম ছিল সেই রেজিমই তার জন্য দায়ী। আজকে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে পা ফেলতে হবে। এই যে সফলতাকে আমাদেরকে সফল করতে হলে আমাদেরকে অত্যন্ত ধীরে ধীরে এগোতে হবে। একটা অন্ধকারকে দূর করতে হয়, একটা অন্ধকারকে দূর করা যায় না, তাকে আলো দিয়ে দূর করতে হয়। সেই আলো বর্তিকা জ্বালিয়ে আমাদেরকে সামনের দিকে যেতে হবে। নির্বাচন নিয়ে কেউ টালবাহানা করলে বিএনপি মেনে নেবে না বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। নির্বাচন যত বিলম্বিত হবে ভারত থেকে শেখ হাসিনার ষড়যন্ত্র তত বাড়বে বলেও শঙ্কা প্রকাশ করেন দলটির নেতারা। এদিকে নির্বাচন কমিশনের সিএস এর সঙ্গে বৈঠক করেছেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য জানান, কাল প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনের রোডম্যাপ দেবে বিএনপি। আসিফ ইকবালের প্রতিবেদনে বিস্তারিত। সংসদ নির্বাচন সহ বিভিন্ন বিষয় নিয়ে রোববার বিকেলে নির্বাচন কমিশনে যান বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। পরে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম জানান, সোমবার প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে নির্বাচনী রোডম্যাপ তুলে ধরবে বিএনপি। যেহেতু এই নির্বাচন ঘোষণার দায়িত্ব এখন সরকারের, তারিখ ঘোষণার বা এই করার, মানে কখন হবে এটা বলা, তারপরে শিডিউল ঘোষণা তো তারাই করবে, নির্বাচন কমিশন করবে। আগামীকাল আপনারা জানেন যে প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের একটা আলোচনা আছে, আমরা সেখানে প্রসঙ্গটি নিয়ে আলোচনা করব। এর আগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থান কর্মসূচিতে অংশ নেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। এ সময় দ্রুত নির্বাচন দেবার আহ্বান জানান তিনি। জনগণ জানতে চায়, 6 মাস পার হলো, দয়া করে বিএনপির দাবি, ন্যায্য দাবি মেনে নেন, নির্বাচন দেন। যতই বিলম্বিত হবে শেখ হাসিনার ষড়যন্ত্র আবারও শুরু হবে, আবারও সচিবালয়ে তারা আগুন দিবে, আবারও অস্থিতিশীল করে তুলবে। প্রেস ক্লাবে বিএনপির 31 দফা নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র সংস্কারের নামে ভোটার তালিকায় বয়স কমানোর প্রস্তাবের সমালোচনা করেন। হুঁশিয়ারি দেন, নির্বাচন নিয়ে টালবাহানা হলে পালানোর জায়গা থাকবে না। যুদ্ধ বোধহয় একটা সমাসন্ন, অদৃশ্য শক্তিগুলিকে দৃশ্যমান করতে হবে আমাদের ভাবনার মধ্য দিয়ে, তারপরে আরেকটা ধাক্কা দিতে হবে। একজন তো পালাইছে কাপড় কল্লা, আর যারা এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করতেছে তারা পালানোর সুযোগ পাবে বলে আমি মনে করি। আমি কিন্তু ধমক দিচ্ছি না, এই সরকারকে আমি সম্মান করি, সব জ্ঞানীগুলির সমাবেশ, কিন্তু রাষ্ট্র পরিচালনার দক্ষতা নাই, সরকারের মধ্যে কোনো সমন্বয় নাই। একই দিন রাজধানীর শাহবাগে আরেক অনুষ্ঠানে অংশ নেন বিএনপির সিনিয়র নেতা মির্জা আব্বাস। বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের পছন্দ নয় অভিযোগ করে তিনি বলেন, ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। নির্বাচন হলে আপনাদের অনেকের ভরাডুবি হবে, সেই ভয়ে আপনারা নির্বাচনে যেতে চান না। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, আমি করতো, কবে হলে ভালো হয়, আপনাকে নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত কিনা। আমরা আওয়ামী লীগের সঙ্গে বলেছি, যদি কালকেও নির্বাচন হয় বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য প্রস্তুত, যদি আন্দোলন করতে হয় বিএনপি আন্দোলনের জন্য প্রস্তুত। আমরা আন্দোলন নির্বাচন দুটির প্রস্তুতি বিএনপির ইনশাল্লাহ আছে। বিএনপি অন্তর্বর্তী সরকারের সমালোচনা করলেও এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না বলেও মন্তব্য করেন বিএনপির নেতা। কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। জরুরি এবং গুরুত্বপূর্ণ কিছু সংস্কারের আগে নির্বাচন দেয়া হলে তা ভালো
ফল বয়ে আনবে না বলে মনে করেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফ্যাসিবাদের দোসরদের ধরতে অপারেশন ডেভিল হান্টকে স্বাগত জানিয়েছে দেশের আপামর সাধারণ মানুষ। নির্বাচন তো আমরা সবাই চাই, পরিস্থিতি সৃষ্টি তো করতেই হবে। তবে এর আগে আমরা দুটো জিনিস চেয়েছি। একটা হচ্ছে কিছু বেসিক রিফর্ম বা সংস্কার, মৌলিক কিছু সংস্কার করতে হবে, না করলে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। এই অবস্থায় যদি একটা নির্বাচন দেওয়া হয়, এটা নির্বাচনের জেনোসাইড, নির্বাচন গণহত্যা হবে। আমরা এটা চাই না। আমরা চাই গণহত্যার পরে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে তারপরে নির্বাচন দেওয়া। চলতি মাসের মধ্যে জুলাই গণহত্যার বেশ কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে বলে ট্রাইব্যুনালকে জানিয়েছেন প্রসিকিউশন। এদিকে জুলাই আগস্টে 4টি গণহত্যা মামলায় আরও 7 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। বিস্তারিত জানাবেন মশিউর অনিক। কার্নিশে ঝুলে থাকা শিক্ষার্থীর প্রাণের আকুতি শুনেছিল পুরো দেশ। জুলাই আগস্টের অভ্যুত্থানে চারপাশে যখন মৃত্যুর মিছিল, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে হৃদয় বিদারক এক ঘটনার ছবি। সেই ঘটনায় গ্রেফতার এসআই চঞ্চল চন্দ্র সরকারের পর আরও 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে মহাখালী উত্তরায় পৃথক 3টি মামলায় 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। মিরপুরের ঘটনায় 2 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। উত্তরার ঘটনায় 3 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে এবং রামপুরায় আপনারা জেনে থাকবেন চঞ্চল চন্দ্র সরকার, যাকে ইতিমধ্যে গ্রেফতার করে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল, ওই ঘটনায় আমরা আরও 2 জনের সম্পৃক্ততা পেয়েছি, যাদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেছিলাম। ট্রাইব্যুনাল মঞ্জুর করে এই গ্রেফতারি পরোয়ানাগুলো জারি করেছে। জাঙ্গারপুরের আলোচিত এপিবিএন সদস্য সুজনকে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি চাইলে 1 দিনের জন্য অনুমতি দেন ট্রাইব্যুনাল। এদিন জুলাই আগস্টের গণহত্যা মামলায় গ্রেফতার হওয়া উত্তরা পূর্ব থানার সাবেক ওসি মোহাম্মদ মুজিবুর রহমানকে আদালতে হাজির করা হয়। পরে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানো হয় তাকে। এই সময় ট্রাইব্যুনাল জানতে চান তদন্ত প্রতিবেদন কবে জমা দেওয়া হবে। প্রসিকিউটররা বলেন, চলতি মাসের মধ্যেই 2 থেকে 3টি প্রতিবেদন জমা দেওয়া সম্ভব হতে পারে। এই মাসের ভেতরে আমরা কয়েকটি তদন্ত প্রতিবেদন সমাপ্ত করে চিফ প্রসিকিউটর মহোদয়ের দপ্তরে তদন্ত সংস্থা জমা দিতে পারবেন বলে আমরা আশা করছি। 18টি মামলায় 115 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ট্রাইব্যুনালে এখন পর্যন্ত 18টি মামলায় 115 জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে গ্রেফতার আছে 35 জন। অভিযুক্তদের মধ্যে 52 জন সিভিলিয়ান, 9 জন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা ও বাকিরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে ডিআইজি মোল্লা নজরুল ইসলামকে গুলশান থানার ফাহিম হোসেন জুবায়ের হত্যা চেষ্টার মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিএমএম আদালত। মশিউর অনিক, এখন ঢাকা। পলাতক সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ বাংলাদেশ ব্যাংকের 25 কর্মকর্তার নামে অভিযোগের ভিত্তিতে লকারে অভিযান চালাতে আসলেও তা খুঁজে পায়নি দুর্নীতি দমন কমিশন। তবে অভিযুক্তদের সবার লকার খোঁজে অব্যাহত থাকবে বলে জানিয়েছে দুদক। আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। আতাউন নিয়নের প্রতিবেদন। পতিত আওয়ামী সরকারের আমলে ব্যাংক খাত লুটপাটে এসালম, নজরুল ইসলাম মজুমদার ও সালমান এফ রহমান সহ অনেককে বিশেষ সুবিধা দেওয়ার অভিযোগ আছে বাংলাদেশ ব্যাংকের অনেক কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে। আর সুবিধা দিয়ে অবৈধ সম্পদ গড়েছেন সংস্থাটির অনেকে। 5 আগস্ট হাসিনা সরকার পতনের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করে দুর্নীতি দমন কমিশন। এরই প্রেক্ষিতে গত 26 জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরের লকারে তল্লাশি চালানো হয়। বিপুল বৈদেশিক মুদ্রাসহ পাওয়া যায় কয়েক কোটি টাকার সম্পদ। এরপরই অভিযোগ থাকা কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের লকারে তল্লাশি চালাতে আদালত থেকে অনুমতি নেয় দুদক। রোববার দুপুরে পলাতক সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার সহ 25 জনের প্রাথমিক তালিকা নিয়ে বাংলাদেশ ব্যাংকে আসে দুদকের 8 সদস্যের দল। দীর্ঘ 3.5 ঘন্টার অনুসন্ধান শেষে সাংবাদিকদের জানানো হয় 25 জনের কেউই ব্যাংক থেকে লকার বরাদ্দ নেননি। আমরা অভিযোগ সংশ্লিষ্ট প্রায় 25 জন ব্যক্তির নাম পদবি নিয়ে এখানে এসেছিলাম এবং সেই নাম পদবিগুলো আমাদের রেজিস্টারে যে রক্ষিত যারা সেফ ডিপোজিট রেখেছেন তাদের নামের সাথে যাচাই করে কোনো নাম এখানে যারা অভিযোগ সংশ্লিষ্ট তারা এখানে সেফ ডিপোজিট না রাখায় আমরা শূন্য ইনভেন্টরি তালিকা প্রস্তুত করি।
পরবর্তীতে আরও আমাদের অভিযোগ আছে, সেই অভিযোগের নামগুলো এনে আবার পরীক্ষা করে দেখব। পরে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে যথাযথ ব্যবস্থা নেবে কেন্দ্রীয় ব্যাংক। যে বিবরণী দিয়েছি, এই বিবরণীর সাথে এই লকারের মধ্যে যে সম্পদ যাই থাকুক তার কোনো মিসম্যাচ থাকে, অবশ্যই আমরা যেই থাকবে সে আইনের আওতায় চলে আসতে বাধ্য। অভিযোগ যখন প্রমাণিত হবে তখন তো প্রমাণিত, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের ছাড় দেওয়া বা তাদেরকে অভিযুক্ত করার দুটার কোনো সুযোগ নেই, সে তখন রাষ্ট্রের আইনের আওতায় চলে আসবে। অপরদিকে সাবেক সংসদ সদস্য ও বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু এবং তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে 4টি মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক। 10-12টি দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে বলে জানানো হয়। অভিযোগ সংশ্লিষ্ট মিসেস শিরিন আক্তার, স্বামী শেখ আব্দুল হাই বাচ্চু, সাবেক চেয়ারম্যান বেসিক ব্যাংক লিমিটেড, ঢাকার সহায়তায় 36,51,00,000 টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন করার অপরাধে তিনি ও তার স্বামী জনাব শেখ আব্দুল হাই বাচ্চুর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004 এবং দণ্ডবিধি সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এখন পর্যন্ত যেই তথ্য অনুসন্ধানকারী দল উদ্ঘাটন করেছে, সেখানে কানাডায় অর্থ পাচারের 2টো ব্যাংকে অর্থ পাচারের তথ্য আমরা পেয়েছি। তদন্তকালে আরও তথ্যাদি পাওয়া গেলে সেগুলো এই মামলার সাথে সম্পৃক্ত করা হবে। সেই সাথে বাংলাদেশ ব্যাংক সহ যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানায় দুদক। আতাউর নিয়ন, এখন, ঢাকা। প্রাথমিকে পাঠ্য বই ছাপানোর কাজের সর্বনিম্ন দরদাতা হয়েও কাজ পায়নি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান। 2017 সালে 50 কোটি টাকার ওই কাজের প্রায় পুরোটাই পায় ভারতীয় একটি প্রতিষ্ঠান। এ নিয়ে তখন কয়েকটি মন্ত্রণালয় ও দুদকে অভিযোগ জানায় কোরিয়ান প্রতিষ্ঠানটি। অভিযোগ আছে প্রাথমিকে পাঠ্য বই ছাপানোর কাজে আওয়ামী আমলে ভারতীয় প্রতিষ্ঠানগুলোকে অবৈধভাবে সুবিধা দেওয়া হতো। এসব অভিযোগে সকালে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে অভিযান চালিয়েছে দুদক। মেহরিন হানির প্রতিবেদন। 2017 শিক্ষাবর্ষে প্রাথমিকে প্রায় 2 কোটি পাঠ্য বই ছাপার কাজ পায় ভারতীয় কোম্পানি কৃষ্ণা ট্রেডার্স। কিন্তু 50 কোটি টাকার আন্তর্জাতিক ওই দরপত্রে অংশ নিয়ে 17টি কাজে সর্বনিম্ন দরদাতা হয় দক্ষিণ কোরিয়ান কোম্পানি টিপিএস। তবে কাজ পায়নি তারা। অভিযোগ, আওয়ামী লীগ সরকারের উচ্চ মহলের ইশারায় অন্যায়ভাবে দক্ষিণ কোরিয়ান ওই কোম্পানিকে বঞ্চিত করে কাজ দেওয়া হয় ভারতীয় প্রতিষ্ঠানটিকে। সে বছরই বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়া বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুর্নীতি দমন কমিশন সহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করে। এ নিয়ে তদন্ত অনুসন্ধানও চালায় দুদক। তবে এরপরই রহস্যজনকভাবে বিষয়টি থামাচাপা পড়ে যায়। সম্প্রতি বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পরই গত 19 জানুয়ারি এ নিয়ে ক্ষতিপূরণ এবং প্রতিকার দাবি করে কোরিয়ান কোম্পানিটি। এরই পরিপ্রেক্ষিতে ভারতীয় কোম্পানিকে অবৈধভাবে পাঠ্য বই ছাপানোর অভিযোগের সত্যতা যাচাইয়ে সকালে মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবিতে অভিযান চালায় দুদকের একটি দল। এনসিটিবির কর্মকর্তাদের সাথে বৈঠক এবং নথিপত্র যাচাই বাছাই করেন কর্মকর্তারা। এ কাজে মোট কত টাকা বরাদ্দ ও ব্যয়ের খাতসহ বিভিন্ন তথ্য এনসিটিবির কাছে জানতে চেয়েছে দুদক কর্মকর্তারা। দুদক বলছে, ভারতে বই ছাপানোর কাজ দিয়ে রাষ্ট্রের কি পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। দরপত্র যে টেন্ডার যে কমিটি হয়, এদের কোনো কারসাজির মাধ্যমে সেগুলো করা হয়েছে কিনা সেটা যাচাই আমরা এসেছি আজকে। মূলত এখানে 3টা ব্যাপার জড়িত। একটা হচ্ছে বাংলাদেশের প্রকাশনীকে বাদ দেয়া, ভারতের প্রকাশনীকে বই ছাপানোর দায়িত্ব দেওয়া, এবং এর প্রেক্ষিতে বাংলাদেশের কোনো বৈদেশিক মুদ্রার কোনো ক্ষতি হলো কিনা। বাংলাদেশের কোম্পানিগুলো কেন বই ছাপানোর দায়িত্ব পেল না, বারবার একই ভারতের বেশ কয়েকটি কোম্পানি বারবার পেয়েছে। আমরা মূলত এই অভিযোগের প্রেক্ষিতে কাগজপত্রগুলো চেয়েছি। আমরা সকল রেকর্ডপত্র পাইনি। আমরা রেকর্ডপত্রগুলো পেলে পর্যালোচনা করে কমিশন বরাবর রিপোর্ট দাখিল করব। মেহরিন অ্যানি, এখন, ঢাকা। আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আইডিয়াল কলেজের এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতের জেরে সংঘর্ষের শুরু হয় বলে দাবি ওই কলেজের শিক্ষার্থীদের। তবে সিটি কলেজের শিক্ষার্থীরা এ নিয়ে কথা বলতে রাজি হয়নি। আইডিয়ালের শিক্ষার্থীরা জানায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই 2 কলেজের মধ্যে উত্তেজনা চলছিল। রোববার বিকেলে শুরু হয় সংঘর্ষ। এরপর চলে ধাওয়া পাল্টা ধাওয়া। দুপক্ষের অভিযোগ, পূর্ব শত্রুতার জেরে ঘটনা ভিন্ন দিকে মোড় নিয়েছে। কলেজ কর্তৃপক্ষের উদাসীনতাও পরিস্থিতিতে বেগ
বেগতিক হওয়ার কারণ বলছেন শিক্ষার্থীরা। পুলিশ বলছে এই ঘটনায় কেউ ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সংঘর্ষের কারণে 1 ঘন্টা যান চলাচল বন্ধ ছিল। এতে আশেপাশের সড়কে দেখা দেয় যানজট। ওরা কলেজের স্টুডেন্ট হয়ে অস্ত্র নিয়ে নামবে বলে গেছে কি এইভাবে যদি ইট পাটকেল মারে তাহলে আহত তো লিস্ট করা যায় না। এই মোলাকাত করার পর তারা যে ছুরিটা ঢুকাইলো এটা কেন? তো কলেজ স্টুডেন্ট, আমরা তো তাদের উপরে ফোর্স অ্যাপ্লাই করতে পারি না। আমরা হচ্ছে তাদেরকে কাউন্সিলিং এর মাধ্যমে আমরা তাদেরকে ডিসপার্স করার চেষ্টা করেছি, যতটুকু জানমালের নিরাপত্তা নিশ্চিত করে আমরা তাদেরকে যতটুকু ডিসপার্স করা সম্ভব এবং তাদেরকে নিজ নিজ ইনস্টিটিউশনে পাঠানোর জন্য আমাদের যা করা প্রয়োজন আমরা ওইভাবে ব্যবস্থা নিয়েছি। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের শিক্ষার্থীদের 2টি দাবি ইতোমধ্যে পূরণ করা হয়েছে। বাকি 2টি ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক সাইদুর রহমান খসরু। এর আগে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের শূন্য পদে নিয়োগ সহ 4 দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন ম্যাথস শিক্ষার্থীরা। শাহবাগে বেলা 11টার দিকে অবস্থান নিয়ে এসব দাবি তুলে ধরেন ম্যাথসের শিক্ষার্থীরা। প্রথমে শাহবাগ মোড়ে অবস্থান নিলেও সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ। পরে শাহবাগ থানার সামনের সড়কে অবস্থান নেন আন্দোলনরতরা। এ সময় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা কমিউনিটি মেডিকেল অফিসার পদে পুনরায় চালু করা উচ্চশিক্ষার ব্যবস্থা, প্রতিষ্ঠান ও কোর্সের নাম পরিবর্তন ও 1 বছর ভাতাসহ ইন্টার্ন চালু করার দাবি জানান তারা। এদিকে বেলা 3টার দিকে স্বাস্থ্য উপদেষ্টার ব্যক্তিগত সহকারী উপস্থিত হয়ে আন্দোলনরতদের সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। এর কিছুক্ষণ পরে বন্ধ নিয়োগে সার্কুলার দেওয়ার ঘোষণা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। পরে আন্দোলনকারীদের শাহবাগ থেকে সরিয়ে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিপ্লোমা কোর্স করে 4 বছর পর আমরা বেকার, আমরা আমাদের পরিচয় দিতে পারি না, আমরা আইডেন্টিফিকেশন ক্রাইসিসে ভুগি। এখন আমাদের সুযোগ, আমাদের চাকরির নিয়োগটা বন্ধ আছে, অনেক শূন্য পদ আছে, এটা আমাদের নিয়োগ দিতে হবে। আমাদের শিক্ষা বোর্ডে কোনো সরকারি কারিকুলাম বোর্ড নেই, আমরা শিক্ষা বোর্ড চাই। ম্যাথস মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছে, এটাই এখন পর্যন্ত অনেক জাতি জানে না। আপনাদের যে শূন্য পদের নিয়োগ, এটার সার্কুলার আজকে বা আগামীকালকে ইনশাল্লাহ শুরু হবে। 10ম গ্রেডের বিষয়টা ইতিমধ্যে আপনাদের আন্দোলনের আলোকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে চিঠি ইস্যু করে অলরেডি জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। আপনাদের 5 জন প্রতিনিধি অবশ্যই মিনিস্ট্রিতে আসেন, এসে আলোচনা করেন। কোনো কিছুই পৃথিবীর আলোচনার টেবিল ছাড়া সমাধান হয় না। তিস্তা সমস্যার সমাধানে তিস্তার পারে হাজারো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো গণশুনানি, যেখানে তিস্তা মহাপরিকল্পনার নামে উন্নয়ন প্রতারণার সমালোচনা করে চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই তিস্তা ঘিরে সরকারের দৃশ্যমান উদ্যোগ চান তিস্তা পারের লাখো মানুষ। সরকারের 2 উপদেষ্টা জানালেন, পানির ন্যায্য হিস্যা পেতে ভারতকে কূটনৈতিক চাপ দেবে অন্তর্বর্তী সরকার। আরও জানাচ্ছেন মোকাররম হোসাইন। জল হটিয়ে তিস্তায় বালুর দাপট। ভারতের সঙ্গে অভিন্ন নদীর বাংলাদেশ অংশের 115 কিলোমিটারের সিংহভাগই এমন ধুধু বালুচর। কয়েক দশক ধরে নদীর ভারতের অংশ গজলডোভায় বাঁধ আর সেচ খালে ভারতের একতরফা পানি প্রত্যাহারে দেশের উত্তরের জীবনরেখা তিস্তার এমন মরণ দশা। হাজার হাজার জনগণ এখানে আসছে, সবাই ওই এক নিয়েই আসছে, তিস্তা বাঁচাও, তিস্তা বাঁচাও। তিস্তার জন্য আমরা অনেক ক্ষতিকর হয়ে গেছি, আর ক্ষতিকর সহ্য করব না। এমন বাস্তবতায় 2 কোটি মানুষের জীবনরেখা তিস্তাকে বাঁচাতে কি করণীয় তা জানতে স্থানীয়দের মুখোমুখি অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা। প্রাসঙ্গিকভাবেই এই গণশুনানি ঘিরে স্থানীয়দের মাঝে দেখা দেয় তুমুল আগ্রহ। এ নদীকে বাঁচাতে মরিয়া তিস্তাপাড়ের মানুষ কাজ করতে চান সরকারের ইতিবাচক সকল উদ্যোগের সারথি হয়ে। ব্যাপক আকারে খননের মাধ্যমে তিস্তার গভীরতা বাড়িয়ে তিস্তাকে যদি এক চ্যানেলে প্রবাহিত করা যায়, তাহলে তিস্তার যেমন নাব্যতা ঠিক থাকবে এবং তিস্তার ভাঙন রোধ হবে। আজকে তিস্তা পারে মানুষ স্বপ্ন দেখছে যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, সেই পরিকল্পনার মধ্যে দিয়ে মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। নতজানু পররাষ্ট্রনীতির কারণে ভারতে গিয়ে মোদির সঙ্গে ছবি তোলা ছাড়া তিস্তা নদীর হিস্যা আদায়ে কথা বলার সাহস পায়নি আওয়ামী লীগ। এমন মন্তব্য করে আন্তর্জাতিক পানি আইনের ভিত্তিতে ভারতকে কূটনৈতিক চাপ দেবার ঘোষণা দেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আরেক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান বলেন, চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই চীনা প্রতিষ্ঠান পাওয়ার চায়না তিস্তা মহাপরিকল্পনার ধারণাপত্র তুলে ধরবেন তিস্তা পাড়ের মানুষের কাছে। আমরা এমনই এক ফ্যাসিবাদী সরকার পেয়েছি যারা শুধু বলে গেছে যে ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে, কিন্তু ভারত থেকে কিছু আদায় করতে পারেনি। তাদের নতজানু পররাষ্ট্রনীতির কারণে তারা শুধু ভারতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ছবি তুলেছে,
তিস্তার কথা বলার সাহসটা পর্যন্ত করতে পারেনি। আমরা কূটনৈতিক চাপ সৃষ্টি করব যেন ভারত বাধ্য হয় এই চুক্তি স্বাক্ষর করতে। এই মহাপরিকল্পনায় কি থাকবে আর কি থাকবে না এইটার ব্যাপারে তিস্তা পাড়ের মানুষের মতামত শুনতে হবে। আমি আপনাদেরকে যেই কথাটা দিব সেটা হচ্ছে আপনাদের মতামত ছাড়া কোনো মহাপরিকল্পনা চূড়ান্ত হবে না। পানি উন্নয়ন বোর্ড আয়োজন করবে, পাওয়ার চায়নার সাথে থাকবে, এই শর্তে তারা রাজি হয়েছে। নদী গবেষকদের মতে প্রতি বছর তিস্তার ভাঙন আর বন্যায় যে ক্ষতি হয় তা প্রায় 1 লাখ কোটি টাকার। তিস্তার 45 কিলোমিটারের ভাঙন প্রবণ এলাকার প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে প্রয়োজন সর্বোচ্চ 250 কোটি টাকার প্রকল্প। তাই ভাঙন রোধ সহ তিস্তা ঘিরে সকল পরিকল্পনা দ্রুত দৃশ্যমান করার দাবি স্থানীয়দের। মোকাররম হোসাইন, এখন কাউনিয়া, রংপুর। ধানমন্ডি 32-এ ভাঙচুরের ঘটনায় ভারতের বিবৃতি, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের অপ্রত্যাশিত হস্তক্ষেপ। বিকেলে মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এক ব্রিফিংয়ে এই কথা বলেন। ব্রিফিংয়ে জানানো হয়, ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে বাংলাদেশের মানুষ ভালোভাবে নিচ্ছে না। আরও জানানো হয়, আগামী 11 থেকে 13 ফেব্রুয়ারি দুবাইয়ে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে অংশ নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। দুবাই সফরে তিনি বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখার পাশাপাশি কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গেও বৈঠক করবেন। মুখপাত্র জানান, একটি এজেন্সি কয়েকজন বাংলাদেশিকে প্রলোভন দেখিয়ে রাশিয়াতে পাঠায়। সেখানে গিয়ে তারা রাশিয়া ইউক্রেন যুদ্ধে জড়িয়ে পড়ে। এই ঘটনার সাথে যুক্ত রাশিয়াতে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, আর ভ্রমণ ভিসায় বাংলাদেশ থেকে রাশিয়া যেতে সতর্কতা জারি করা হয়েছে। গত 5 ফেব্রুয়ারি 2025 তারিখে তার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 নম্বরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সে বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই অবস্থান পরিষ্কার করেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বক্তব্য প্রদান অপ্রত্যাশিত এবং অনাকাঙ্ক্ষিত। আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি, কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে কোনো বক্তব্য প্রদান করে না। অন্যদের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ আসে। ভারতের ছত্তিশগড়ে ভারতীয় সেনাদের সঙ্গে মাওবাদীদের বন্দুকযুদ্ধে প্রাণ হারিয়েছেন অন্তত 33 জন। নিহতদের মধ্যে 2 জন ভারতীয় জওয়ান এবং 31 জন মাওবাদী সদস্য। রাজ্যের বিজেপুর জেলার একটি জঙ্গলে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এর আহত হন আরও 2 জওয়ান। দেশটির সংবাদ মাধ্যমের তথ্য মতে স্থানীয় সময় রোববার সকালে বিজেপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ হয়। এ সময় বিপুল অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। গেল জানুয়ারিতে আইইডি বিস্ফোরণে একই এলাকায় 8 নিরাপত্তা কর্মী সহ 9 জনের মৃত্যু হয়েছিল। এরপরেই সেখানে জোরালো হয় মাওবাদী বিরোধী অভিযান। উৎসব পরিণত হলো বিষাদে। বিপিএল এর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশালের ট্রফি উৎসবে ক্রিকেট প্রেমীদের বিশৃঙ্খলায় আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এতে আয়োজন সংক্ষিপ্ত করে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যেতে হয় ফরচুন বরিশাল দলকে। আমিনুল ইসলামের তোলা ছবিতে অমিত হাসানের প্রতিবেদন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ বিমানে বরিশালে এসে পৌঁছায় বিপিএল এর টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়া ফরচুন বরিশাল। একে একে নেমে আসেন তামিম, মুশফিক, রিয়াদরা। চ্যাম্পিয়ন দলকে অভিবাদন জানাতে নগরীর বিমানবন্দর থেকে ভিড় করেন লাখো সমর্থক। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো সড়ক। বিপিএল এর ট্রফি আবারও নিজেদের করে নিতে পেরে উচ্ছ্বসিত বরিশালবাসী। বারবার 2বার 24 এবং 25 2বার চ্যাম্পিয়ন। আমরা যতবার খেলবো ততবারই জিতবো ইনশাআল্লাহ। বরিশালের যে এই ট্রফি পেয়েছে ব্যাক টু ব্যাক, আমরা চাই আরো অনেক পুরস্কার বরিশালে আসুক। এরপর ট্রফি নিয়ে আসা হয় নগরীর বেলস পার্কে। মঞ্চে ট্রফি নিয়ে তামিম, মুশফিকদের উপস্থিতির সঙ্গে সঙ্গে উল্লাসে মেতে ওঠে বরিশালের ক্রিকেট প্রেমীরা। নেচে গেয়ে উদযাপন করে শিরোপা জয়ের আনন্দ। তবে মুহূর্তেই আনন্দ পরিণত হয় বিষাদে। বাঁশের ব্যারিকেড ভেঙে মঞ্চের দিকে ধেয়ে আসেন সমর্থকরা। এতে তৈরি হয় বিশৃঙ্খলা, শুরু হয় হাতাহাতি। এ সময় আহত হন অন্তত অর্ধশতাধিক। পরে দ্রুত মঞ্চ ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফরচুন বরিশাল টিম। বরিশাল আমি অবশ্যই আশা করব যে বরিশালে খেলা আমাদের হোক, বিপিএলটা আয়োজন হোক। সামনের বিপিএল যেন আমরা বরিশাল স্টেডিয়াম বইয়ে দেখতে পারি, এইটাই আমাদের আক্ষেপ এবং আকাঙ্ক্ষা। তারা ভবিষ্যতে যেন যুগের পর যুগ এভাবে বরিশালে আসুক। ক্রিকেটে মিশে আছে আবেগ। ট্রফি আর প্রিয় তারকাদের কাছে পেয়ে আবেগ নিয়ন্ত্রণ করতে পারেনি বরিশালবাসী। তাতেই এমন আয়োজন রং হারিয়েছে নিশ্চিতভাবেই। অমিত হাসান, এখন বরিশাল। শেষ করব সান্ধ্যবাজার। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরো একবার। অপারেশন ডেভিল হান্টে সারা দেশে 2 শতাধিক আটক। সমন্বিত কমান্ড সেন্টার চালু, দ্রুত স্বাভাবিক হবে আইন শৃঙ্খলা আশা প্রেস উইংয়ের।
চলতি মাসে জুলাই গণহত্যার 2 থেকে 3টি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালকে প্রসিকিউশন। সাবেক ডিআইজি মোল্লা নজরুল 5 দিনের রিমান্ডে। কাল প্রধান উপদেষ্টার কাছে নির্বাচনী রোডম্যাপ দেবে বিএনপি। ভোট নিয়ে টালবাহানা হলে পালানোর জায়গা পাবে না কেউ, হুঁশিয়ারি নেতাদের। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর রৌফ সহ 25 কর্মকর্তার লকার পায়নি দুদক। অবৈধভাবে ভারতীয় কোম্পানিকে কাজ দেওয়ার অভিযোগে এনসিটিভিতে অভিযান। শেষ করছি শান্তবাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon। সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।